ফিলিস্তিন ইস্যুতে ঐতিহাসিক মুহূর্তের সামনে বিশ্ব ১৫৭টি দেশ দিচ্ছে স্বীকৃতি। জাতিসংঘ অধিবেশন শুরু, গাজা নিয়ে কি বললেন ট্রাম্প? ৯টি মসজিদের সামনে রক্তমাখা শূকরের মাথা। ফ্রান্সের মুসলমান বিরোধীরা কি ষড়যন্ত্র করছে? দেশটিতে কেন বাড়ছে মুসলিম বিদ্বেষ? বিমানের চাকায় লুকিয়ে কাবুল থেকে দিল্লিতে ১৩ বছরের কিশোর। অবিশ্বাস্য এই ঘটনায় বিশ্বে তোলপাড়, কিভাবে জীবিত পৌঁছল সে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে এক ঐতিহাসিক মুহূর্তের সামনে বিশ্ব। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপ সহ জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৫৭টি দেশ। এটি কি ইসরায়েল গাজা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটি শুধুই বিশ্বমঞ্চে আরেকটি প্রতীকী প্রতিবাদ হয়েই থাকবে? গাজা ও ইরান নিয়ে কি বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। ঐতিহাসিক এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা তো বটেই, গোটা বিশ্ব এই মুহূর্তের উপর অনেকটাই নির্ভর করছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে কিনা, গাজায় আগ্রাসন বন্ধ হবে কিনা, আর ফিলিস্তিনিরা পাবে কিনা বেঁচে থাকার অধিকার। জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনের দিকে নজর তাই গোটা বিশ্বের। কি হবে এখান থেকে কি গাজা যুদ্ধের মোড় ঘুরবে? বন্ধ হবে কি ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ, নাকি এটি শুধু হয়ে থাকবে বিশ্বমঞ্চে আরেকটি প্রতিশ্রুতি আর প্রতীকী প্রতিবাদ? ফিলিস্তিন নিয়ে অধিবেশনে কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর কি বললেন বাকি বিশ্ব নেতারা? এই অধিবেশন থেকেই ক্ষমতাধর বিশ্বমোড়ল আমেরিকা আর তার মিত্র ইসরায়েলকে উপেক্ষা করে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ১৫৭টি দেশ স্বীকৃতি দিতে যাচ্ছে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। আর তাই অধিবেশনের শুরুতে উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উপর জোর দেন। সব জিম্মি মুক্তিসহ এখনই স্থায়ী যুদ্ধবিরতি দরকার বলে মন্তব্য করেন তিনি। গাজা হত্যাযজ্ঞকে কোনো কিছু দিয়েই বিচার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব। গুতেরেসের এসব মন্তব্যকে স্বাগত জানান বিশ্ব নেতারা। একই মন্তব্য আর তীব্র ক্ষোভ ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কণ্ঠেও। বলেন, গাজায় চলমান হত্যাযজ্ঞকে কোনোভাবেই সমর্থন করা যায় না। হাজারো টন ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিরীহ নারী ও শিশু চাপা পড়ে আছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সোমবার তুরস্ক, ফ্রান্স সহ আরো কয়েকটি বিশ্ব নেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে অধিবেশনে। তবে জাতিসংঘ ও অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের পাশাপাশি বিশ্বের ১৫৭টি দেশ যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তখন যথারীতি স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে কথা বলল ইসরায়েল বন্ধু আমেরিকা। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমিও গাজায় যুদ্ধবিরতি চাই, এটা করতেই হবে, কিন্তু দুর্ভাগ্যবশত হামাস বরাবরই শান্তি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমরা ৭ অক্টোবর ভুলতে পারি না, তাই না? এখন এই সংস্থার কেউ কেউ একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। এটা হবে হামাস সন্ত্রাসীদের তাদের নৃশংসতার জন্য পুরস্কার। এছাড়া মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হতে পারে বলেও দাবি করেন তিনি। নিউ ইয়র্কে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশন চলছে, তখন পশ্চিমা দেশের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি উদযাপনে মঙ্গলবার পশ্চিম তীর জুড়ে উৎসবে মেতে ওঠে সাধারণ ফিলিস্তিনিরা। পশ্চিম তীরে রাস্তায় নেমে আসে শত শত ফিলিস্তিনি। যেসব দেশ স্বীকৃতি দিচ্ছে তাদের ধন্যবাদ জানান সাধারণ নিরীহ ফিলিস্তিনিরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ঘিরে আবারও সামনে এসেছে 2 স্টেট সলিউশন বা 2 রাষ্ট্র সমাধান। জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে কানাডা, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়া, এমনকি খোদ ফিলিস্তিনও বলছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং গাজার মানুষের মুক্তির একমাত্র পথ এই 2 রাষ্ট্র সমাধান। কিন্তু এই সমাধানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দখলদার ইসরায়েল, আর বরাবরের মতোই পাশে আছে বন্ধু যুক্তরাষ্ট্র। কি এই 2 স্টেট সলিউশন? ডেস্ক রিপোর্টে 2 রাষ্ট্র সমাধানের বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দীর্ঘ ইতিহাসে 2 রাষ্ট্র সমাধান বা 2 স্টেট সলিউশন বহুবার আলোচনায় এসেছে। সম্প্রতি গাজা যুদ্ধের প্রেক্ষাপটে আবারও এর সমাধান নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘ থেকে শুরু করে কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ কিংবা আরব দেশ সবাই বলছে শান্তির একমাত্র পথ হল 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম। একটি হবে ইসরায়েল, অন্যটি ফিলিস্তিন। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি এই 2 রাষ্ট্র সমাধান?
ব্রিটানিকার তথ্যমতে 1947 সালে জাতিসংঘ প্রথমবার ফিলিস্তিন ভূখণ্ডকে ভাগ করে 2টি রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। তৎকালীন প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের প্রায় অর্ধেক জমিতে গড়ে উঠবে ইসরায়েল রাষ্ট্র, আর বাকি অংশে থাকবে ফিলিস্তিন রাষ্ট্র। একই সঙ্গে জেরুজালেমকে আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত শহর হিসেবে রাখার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু প্রস্তাব ঘোষণার পরপরই ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় এবং ইহুদি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি গ্রাম দখল করতে থাকে। কয়েক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়, যাদের অনেকে আজও শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। ঐতিহাসিক পটভূমি না বুঝলে 2 রাষ্ট্র সমাধানটি পুরোপুরি বোঝা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে হিটলারের নাৎসি বাহিনী লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল। তাদের বাঁচাতে পশ্চিমা শক্তিগুলো ফিলিস্তিনকে আশ্রয়ের ভূমি হিসেবে নির্ধারণ করে। আল জাজিরার তথ্যমতে আশ্রয় নেয়া ইহুদিরা পরে নিজেদের সামরিক শক্তি গড়ে তুলে ফিলিস্তিনি জমি দখল করে নেয়। পশ্চিমা সমর্থনে তারা ক্রমে পুরো অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। ফিলিস্তিনিরা যাদের জন্য ঘরবাড়ি ছেড়ে জায়গা দিয়েছিল, সেই ইহুদিরাই পরবর্তীতে তাদের বের করে দেয়, বাড়িঘর ভেঙে বসতি গড়ে তোলে। ইতিহাসবিদদের অনেকে একে সরাসরি বিশ্বাসঘাতকতা বলেই অভিহিত করছেন। বর্তমানে এই 2 রাষ্ট্র সমাধান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গতি পেয়েছে। রয়টার্স ও ইউএন নিউজের তথ্যমতে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং আরও অনেক দেশ এই প্রক্রিয়ায় যোগ দিতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েও ফেলেছে। জাতিসংঘ মহাসচিবও বলছেন, শান্তির জন্য 2 স্টেট সলিউশনের বিকল্প নেই। তবে ইসরায়েল এই সমাধানের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের দাবি পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজার মতো অঞ্চল তাদের অবিচ্ছেদ্য ভূমি। তেল আবিব মনে করে, ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে, আর সেই যুক্তি দেখিয়ে তারা 2 রাষ্ট্রের সমাধানকে কার্যত অস্বীকার করছে। এদিকে যুক্তরাষ্ট্র, যে কিনা ইসরায়েলের প্রধান মিত্র, বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে। ফলে আন্তর্জাতিক সমর্থন থাকলেও কার্যত সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থান। অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্ব বারবার জানিয়েছে তারা 2 রাষ্ট্র সমাধানকে সমর্থন করে। এবিসি নিউজের তথ্যমতে ফিলিস্তিনিরা বলছে, পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে হবে। সেটি তাদের ন্যায্য অধিকার এবং অস্তিত্ব রক্ষার একমাত্র উপায়। তারা বিশ্বাস করে আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতের আলোচনায় তাদের অবস্থানকে শক্তিশালী করবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ সমাধান কি স্থায়ী শান্তি আনতে পারবে? দ্য নিউ ইয়র্কের এক বিশ্লেষণে বলা হয়েছে, 2 রাষ্ট্র সমাধান হয়তো রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু বাস্তবে এটি কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কারণ ইসরায়েল ইতোমধ্যেই পশ্চিম তীরের বহু অংশে অবৈধ বসতি গড়ে তুলেছে এবং প্রতিদিনই গাজার উপর চালাচ্ছে আগ্রাসন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার অধিকার স্বীকার করছে না তারা। ফলে যে সমাধান 7 দশক আগে সম্ভব ছিল, তা আজ বাস্তবতার কাছে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তবুও আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে, এই সমাধান ছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাত কখনোই থামবে না। কিন্তু গাজার শিশুরা প্রতিদিন বোমায় মরছে, ফিলিস্তিনি পরিবারগুলো প্রতিনিয়ত ঘরহারা হচ্ছে, আর ইসরায়েলপন্থী শক্তিগুলো এই রক্তপাত ঠেকাতে কার্যত কিছুই করছে না। বর্তমান সময়ের বাস্তবতায় 2 রাষ্ট্র সমাধান কেবল একটি কূটনৈতিক স্লোগান নয়, বরং ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। প্রশ্ন হলো, যখন শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের আগ্রাসনকে নীরব সমর্থন দিচ্ছে, তখন আদৌ কি এই সমাধান বাস্তবে রূপ নেবে, নাকি ইতিহাসের মতোই আবারও ফিলিস্তিনিদের প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হবে? ইমরান মাহমুদ, বাংলাভিশন। শুধু স্বীকৃতি নয়, ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ফ্রান্স। হামাসের বদলে গাজার নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চায় ফ্রান্স। সেই সাথে ইসরায়েলি সেনাদের পরিবর্তে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনও চায় ফরাসি সরকার। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। Que la France reconnaît aujourd'hui l'État de Palestine. একদিকে জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একের পর এক পশ্চিমা দেশ, আর অন্যদিকে বিভিন্ন দেশের দূতাবাসে উঠছে ফিলিস্তিনের পতাকা। গত 2 দিনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র।
ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে শুরু থেকেই নেতৃত্ব দিয়ে আসছিল ফ্রান্স। গত জুলাইয়ে প্রথম G7 দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপর একে একে সে তালিকায় যোগ দেন যুক্তরাজ্য ও কানাডার মতো প্রভাবশালী দেশের নেতারা। তবে শুধু স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ফ্রান্স, যেটির লক্ষ্য হলো হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা। আর এই কাজ সম্পন্ন করতে ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী বাহিনীটিকে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর এ বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে, যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে। পরবর্তীতে কাতার, মিশর সহ একাধিক আরব দেশ এতে সমর্থন জানায়। সবশেষ জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়েছে। ফরাসি প্রস্তাব অনুযায়ী এই বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে, তবে দ্রুত মোতায়েনের জন্য একটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে। বাহিনীর অর্থায়ন আসবে উপসাগরীয় দেশসহ স্বেচ্ছাদাতাদের কাছ থেকে। খসড়ায় 2 ধাপের মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, বেসামরিক সুরক্ষা, হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে। দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদে ফিলিস্তিনি রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে এই বাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনের নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে। তবে এই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল। বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এই প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক সক্ষমতা ও ন্যায্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে গাজায় যুদ্ধ শেষ হলেও এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 9টি মসজিদের সামনে পাওয়া গেছে রক্তমাখা শূকরের মাথা। চলতি মাসে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকায় মসজিদগুলোতে এমন রক্তমাখা শূকরের মাথা রেখে গেছে মুসলিম বিদ্বেষীরা। ফ্রান্সের সাম্প্রতিককালে উদ্বেগজনক হারে বাড়ছে মুসলিম বিদ্বেষ। গেল বছরের তুলনায় এবছর দেশটিতে মুসলিম বিদ্বেষ বেড়েছে 75%-এরও বেশি। মসজিদে শূকরের মাথা রাখা নিয়ে ক্ষুব্ধ ও সতর্ক অবস্থায় ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠী। পুলিশ বলছে এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপরও ক্ষুব্ধ। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কারণেই ম্যাক্রোর ওপর ক্ষেপেছে মুসলিম বিদ্বেষীরা। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি রক্তমাখা শূকরের মাথা পাওয়া যায় প্যারিসের কেন্দ্রস্থলের জাভেল মসজিদের দরজার সামনে। ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা এই ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে যান। সেই শূকরের মাথার ওপরে নীল কালিতে লেখা ছিল ফ্রান্সের প্রেসিডেন্টের নাম, ম্যাক্রো। আইফেল টাওয়ার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের এই মসজিদে লেবানন, আলজেরিয়া, ইরান সহ বিভিন্ন দেশের মুসলিমরা নামাজ আদায় করেন। বহু বছর ধরেই এলাকার অন্যান্য সম্প্রদায়ের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছেন তারা। ফলে এমন ঘটনায় হতবাক এখানকার মুসল্লিরা। আল জাজিরাকে স্থানীয় মুসল্লিরা জানান, এমন বিভৎস ঘটনা এর আগে এখানে কখনো ঘটেনি। ফলে এমন কাণ্ডের পর এক ধরনের চাপা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। যা হোক, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শূকরের মাথা সরিয়ে নেয়। তারা জানায়, কেবল জাভেল মসজিদ নয়, আরো 8টি মসজিদের সামনে একইভাবে শূকরের মাথা ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতিকারীরা। প্রাথমিকভাবে এসব ঘটনাকে মুসলিম বিদ্বেষী ষড়যন্ত্র আকারে দেখা হচ্ছে। প্যারিস পুলিশের প্রধান লরা নুনেজ জানিয়েছেন, এর আগে ঘটা এমন কিছু ঘটনা বিদেশি হস্তক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে। সেসব ঘটনার সঙ্গে এবারের ঘটনারও মিল পাওয়া যায়। প্যারিস প্রসিকিউটরের কার্যালয়ের তথ্য অনুযায়ী সম্প্রতি সার্বিয়ান নাম্বার প্লেটের গাড়িতে আসা 2 ব্যক্তি ফ্রান্সের উত্তরাঞ্চল নরমান্ডির এক কৃষকের কাছ থেকে প্রায় 10টি শূকরের মাথা কেনেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতের অন্ধকারে ওই 2 ব্যক্তি প্যারিসের ওবারকাম্প এলাকায় বিভিন্ন মসজিদের সামনে শূকরের মাথাগুলো রেখে যায়। এরপর সেদিন ভোরেই গাড়ি নিয়ে বেলজিয়ামে পালিয়ে যায় তারা।
প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, 2 বিদেশি নাগরিক ইচ্ছাকৃতভাবে এসব শূকরের মাথা মসজিদের সামনে রেখে সঙ্গে সঙ্গে ফ্রান্স ছেড়ে পালিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল ফ্রান্সে বিভাজন ও অশান্তি তৈরি করা। প্রসিকিউটর লর বেকোয়া বলেন, এসব ষড়যন্ত্রের মূল লক্ষ্যই হল মানুষকে উদ্বেগ উৎকণ্ঠায় ফেলা, নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা এবং শেষ পর্যন্ত সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করা। এমন এক সময় এ ঘটনা ঘটল যখন ফ্রান্সে মুসলিম বিদ্বেষজনিত অপরাধ বাড়ছে। চলতি বছরের প্রথম 5 মাসে ফ্রান্সে 145টি ইসলাম বিদ্বেষী ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 75%-এরও বেশি। এসবের মধ্যে অগ্নিসংযোগের চেষ্টা, হুমকি, এমনকি হত্যাকাণ্ডও আছে। ফরাসি দৈনিক লিবেরাসিওর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গত 5 বছরের মধ্যে ফ্রান্সে প্রতি 3 জন মুসলিমের মধ্যে 2 জনই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। হিজল জুবায়ের, বাংলা ভিশন। বিমানের চাকায় লুকিয়ে 2 ঘন্টারও বেশি সময় যাত্রা করে কাবুল থেকে দিল্লি আসে এক 13 বছর বয়সী কিশোর। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে 21 সেপ্টেম্বর রবিবার। বিমানটি অবতরণের পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয় সেই কিশোর। এমন অবস্থায় দুদেশের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, কিভাবে এবং কেন এত বড় ঝুঁকি নিয়ে ভারতে গেল এই কিশোর? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। বিমানের চাকায় লুকিয়ে কাবুল থেকে দিল্লি। সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা গোটা দক্ষিণ এশিয়ার বিমান নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের মাত্র 13 বছর বয়সী এক কিশোর কাবুল থেকে দিল্লিগামী একটি কাম এয়ার ফ্লাইটে লুকিয়ে পড়ে বিমানের ল্যান্ডিং গিয়ারের অংশে। 2 ঘন্টার ভয়ঙ্কর যাত্রা শেষে সে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জীবিত অবস্থায়। ঘটনাটি ঘটে 21 সেপ্টেম্বর সকালে। কামিয়ারের ফ্লাইটটি কাবুল থেকে উড্ডয়ন করে এবং প্রায় 1.5 ঘন্টা আকাশে থাকার পর দিল্লি পৌঁছায় সকাল 11টার কিছু পর। বিমানটি উড়ার আগেই কিশোরটি চতুরতার সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে প্রবেশ করে এবং বিমানের চাকা বা ল্যান্ডিং গিয়ারের ভেতর লুকিয়ে পড়ে। এই জায়গাটি স্বাভাবিকভাবে যাত্রী বা বিমানবন্দরের কর্মীদের নজরে আসে না। তাছাড়া বিমান চলা শুরু হলে দরজা বন্ধ হয়ে যায়, ফলে কেউই তাকে খেয়াল করেনি। হিন্দুস্তান টাইমসের তথ্য মতে অবতরণের সময় ট্যাক্সিওয়েতে বিমানবন্দর কর্মীরা প্রথম ছেলেটিকে দেখতে পান এবং দ্রুত তাকে আটক করা হয়। বিবিসি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ছেলেটি বলেছে সে এই কাজটি করেছে নিছক কৌতূহল থেকে। তবে বিশেষজ্ঞদের মতে এমন চরম ঝুঁকি নেয়ার পেছনে কেবল কৌতূহল নয়, বরং দারিদ্র্য, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে এক ধরনের হতাশাই তাকে তাড়িত করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিমান অবতরণের পর ছেলেটিকে সিআইএসএফ সদস্যরা হেফাজতে নেয় এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে একই দিনে বিকেলের ফ্লাইটে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে। প্রশ্ন উঠেছে, কিভাবে একটি শিশু কঠোর নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারল? কেন কেউ তার টের পেল না? সাধারণত ল্যান্ডিং গিয়ারের অংশে ভীষণ ঠান্ডা, অক্সিজেনের ঘাটতি এবং উচ্চতার কারণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অতীতে এমন অনেক যাত্রী প্রাণ হারিয়েছেন। এই ছেলেটির বেঁচে যাওয়া তাই একেবারেই বিরল ঘটনা। তবে বিরল হলেও এটি এক ভয়ঙ্কর নিরাপত্তা ঘাটতির ইঙ্গিত দেয়। ঘটনাটিকে বিশেষজ্ঞরা 2 দেশের জন্যই বড় ধরনের নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছেন। একদিকে আফগানিস্তানের বিমানবন্দর নিরাপত্তায় স্পষ্ট দুর্বলতা প্রকাশ পেয়েছে, অন্যদিকে ভারতেও আশঙ্কা তৈরি হয়েছে যদি একটি শিশু নজর এড়িয়ে ঢুকতে পারে তাহলে কোনো অস্ত্রধারী বা সন্ত্রাসী একই কৌশলে প্রবেশ করলে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এ ধরনের ঘটনা শুধু বিমানবন্দরের দায় নয়, বরং 2 দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় ও কঠোর নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তাও নির্দেশ করে। ঘটনাটি নিছক একটি কৌতূহলী কিশোরের দুঃসাহসিক অভিযাত্রা হলেও এর ভেতর দিয়ে ফুটে উঠেছে আফগানিস্তানের সামাজিক বাস্তবতা এবং বিমানবন্দরের নিরাপত্তাজনিত দুর্বলতা। একই সঙ্গে এটি ভারতের জন্য সতর্কবার্তা, বিমান নিরাপত্তায় সামান্যতম গাফিলতিও কিভাবে বড় ধরনের ঝুঁকি ডেকে আনতে পারে। আর এই নিরাপত্তা ব্যবস্থার সংশোধন না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে H-1B ভিসার আবেদনের ফি $1,00,000 করা হয়েছে, যার জেরে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে বিদেশি কর্মীদের মধ্যে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে এবার
সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে চীন। অভিবাসন নিয়মে একটি বড় পরিবর্তন এনে নতুন কে ভিসা চালু করছে চীনের স্টেট কাউন্সিল। এই ভিসাটি মূলত বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান মেধাবীদের চীন টানতেই ডিজাইন করা হয়েছে। মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে H-1B ভিসার আবেদনের ফি $1 লাখ করা হয়েছে, যার জেরে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে বিদেশি কর্মীদের মধ্যে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকেই এবার সুযোগ হিসাবে কাজে লাগাতে চাইছে চীন। অভিবাসন নিয়মে একটি বড় পরিবর্তন এনে নতুন কে ভিসা চালু করেছে চীনের স্টেট কাউন্সিল, যা কার্যকর হবে আগামী 1 অক্টোবর থেকে। এই ভিসাটি মূলত বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান মেধাবীদের নিজেদের দেশে টানতে ডিজাইন করা হয়েছে। বর্তমানে চীনের যে 12টি সাধারণ ভিসা রয়েছে সেগুলোর তুলনায় কে ভিসায় অনেক বেশি সুবিধা মিলবে। এই ভিসায় আবেদনের প্রক্রিয়া খুবই সহজ। এই ভিসার জন্য কোনো চীনা কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমন্ত্রণ পত্রের দরকার হবে না। কে ভিসা দিয়ে চীনে একাধিকবার প্রবেশ করা যাবে। সেই সঙ্গে এই ভিসার মেয়াদ ও চীনে থাকার সময়কালও অনেক বেশি। এই ভিসায় চীনে গিয়ে পড়াশোনা, সাংস্কৃতিক বা বৈজ্ঞানিক কোনো কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করা যাবে। পর্যবেক্ষকরা বলছেন বেইজিং এর কে ভিসা ওয়াশিংটনের H-1B ভিসারই একটি চীনা সংস্করণ। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালের প্রথমার্ধে চীনে 38 মিলিয়ন বিদেশি প্রবেশ করেছে, যা আগের বছরের তুলনায় 30% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে প্রায় 13 মিলিয়ন মানুষই ভিসা মুক্ত প্রবেশ করেছে। বিগত কয়েক বছর ধরে চীনা ভিসা ফ্রি এন্ট্রির মতো সুবিধা দিচ্ছে। চীনা সরকারের নতুন এই সিদ্ধান্তে বিশ্বের জন্য দেশটির দরজা আরও প্রশস্ত হল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল এখনকার মতো, সাথে থাকায় ধন্যবাদ।